আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় চলে যাই। আজ আমরা ঊনবিংশ শতাব্দীর এক অত্যন্ত চমকপ্রদ সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব, বঙ্কিমচন্দ্রের বিড়াল। ভাবলে অবাক লাগে, একটা বিড়ালের সাথে একজন মানুষের অতি সাধারণ একটা কথোপকথন কিভাবে মুহূর্তের মধ্যে সামাজিক ভণ্ডামি আর বৈষম্যের এক গভীর কাঠগড়ার লড়াইয়ে পরিণত হয়। এই আলোচনাটি আমাদের সমাজের চিরপরিচিত কিছু ধারণাকে একেবারে নতুন চোখে দেখতে বাধ্য করবে। শুরুতেই দেখুন পরিস্থিতি কতটা নাটকীয়। একটা ক্ষুধার্ত বিড়াল যেন সোজা কাঠগড়ায় দাঁড়িয়ে এক উদাসীন অপচয়কারী সমাজের বিরুদ্ধে তার সবচেয়ে বড় অভিযোগটা তুলে ধরছে। সে বলছে, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে কাঁদি, অথচ মানুষ নর্দমায় মাছের কাঁটা ফেলে দেয়, তবু আমাকে খেতে দেয় না। বুঝতেই পারছেন, শুরুতেই আমরা একেবারে সরাসরি একটা সংঘাতের কেন্দ্রে এসে পড়ছি। প্রথম অধ্যায়, বিড়ালের জবানবন্দি। এখানে বিড়ালটার যুক্তি শুনলে আপনি অবাক হবেন। সে একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের সমাজের তথাকথিত উঁচু স্তরের মানুষদের মানসিক দেউলিয়াত্ব। সে বলছে, যারা চারবেলা ভরপেট খায় তারা আসলে কোনোদিনও অভুক্তের যন্ত্রণা বা ক্ষুধার জ্বালাটা বুঝতেই পারবে না। সমাজে একজন গরিব মানুষকে সাহায্য করা বা তার ব্যথায় ব্যথিত হওয়াটা যেন এক ধরনের লজ্জার বিষয়। অথচ মজার ব্যাপারটা খেয়াল করুন, একজন বড় রাজা বা ধনী ব্যক্তি যদি বিপদে পড়েন, তখন কিন্তু এই মানুষগুলোরই আবার রাতে চিন্তায় ঘুম হয় না। মানে সমাজের যত সহানুভূতি সব কেন ওই ধনী আর ক্ষমতাবানদের জন্য সযত্নে তুলে রাখা হয়। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, সমাজের দ্বিমুখী নীতি। আচ্ছা, এই সামাজিক ভণ্ডামির গভীরতাটা বুঝতে গেলে আগে জানতে হবে সমাজ আসলে কাদের সবচেয়ে বেশি সম্মান করে। এই ধরুন শিরোমণি বা ন্যায়ালঙ্কারদের মতো মানুষেরা। এরা হলেন সংস্কৃত আর তর্কশাস্ত্রের দারুণ পণ্ডিত ব্যক্তি। সমাজে এরা একেবারে মাথার মণি, ভীষণ শ্রদ্ধেয়। কিন্তু এখানেই আসল টুইস্ট। অপরাধ একেবারে এক, দুধ চুরি করে খাওয়া। অথচ চোরের সামাজিক মর্যাদার ওপর ভিত্তি করে শাস্তিটা কিভাবে সম্পূর্ণ বদলে যাচ্ছে দেখুন। একজন পণ্ডিত ব্যক্তি যদি চুরি করে দুধ খেয়ে যান, তবে কমলাকান্ত তাকে লাঠি দিয়ে মারবেন না, উল্টে হাত জোর করে বিনয়ের সাথে বলবেন, আজ্ঞে আরেকটু এনে দিই। কিন্তু ঠিক সেই একই কাজ একটা ক্ষুধার্ত বিড়াল বাঁচার তাগিদে করলে তখন তাকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাতে আসা হয়। বঙ্কিমচন্দ্র এখানে আমাদের খুব চেনা একটা প্রবাদ দারুণভাবে ব্যবহার করেছেন, তেলা মাথায় তেল দেওয়া। একটু ভেবে দেখুন তো, দৈনন্দিন জীবনে আমরা ঠিক এটাই করি না? বাড়িতে কোনো বড়লোক আত্মীয় এলে একেবারে রাজকীয় আয়োজন করা হয়, আর অন্যদিকে একজন গরিব আত্মীয় এলে ওই সামান্য খাবার আর চরম অবহেলাই তার কপালে জোটে। মানুষের এই প্রবৃত্তিগত স্বভাবটা এখানে একদম জলের মতো পরিষ্কার। যার আছে তাকেই আরও দাও, আর যার সত্যি প্রয়োজন তাকে পুরোপুরি এড়িয়ে যাও। বিড়ালটা কিন্তু এখানেই থামছে না। সে বলছে, এই বৈষম্য নাকি তাদের পশু সমাজেও সমানভাবে আছে। একটা গৃহপালিত শৌখিন বিড়াল প্রচুর আদর যত্ন পায়, ভালো ভালো খাবার খেয়ে নাদুষণ্যদুষ হয়। অন্যদিকে রাস্তার রুগ্ন বিড়ালটা খাবারের অভাবে একেবারে কঙ্কালসার হয়ে যায়। এখানে মূল লেখায় বিড়ালটার কালো চামড়া দেখে ঘৃণা না করার যে একটা আবেদন আছে, তা কিন্তু তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতের কৃষ্ণাঙ্গ অধিবাসীদের প্রতি শ্বেতাঙ্গদের বর্ণ বৈষম্যের দিকেও একটা সূক্ষ্ম ইঙ্গিত দেয়। ঠিক এই জায়গাতেই আলোচনাটা একটা চমৎকার মোড় নেয়। খুব সহজ কিন্তু চরম একটা প্রশ্ন উঠে আসে, গরিবরা আসলে চুরি করে কেন? এই একটা মাত্র প্রশ্ন পুরো বিতর্কটাকে শুধুমাত্র বৈষম্য পর্যবেক্ষণের স্তর থেকে টেনে বের করে আনে আর আমাদের বাধ্য করে সমাজ কাঠামোর ত্রুটি এবং অপরাধের একেবারে মূল কারণটা খুঁজতে। চলুন দেখি তৃতীয় অধ্যায়, যেখানে আমরা পাচ্ছি একজন সমাজতান্ত্রিক বিড়ালকে। বিড়ালটা এবার এমন একটা গাণিতিক আর নৈতিক দ্বন্দ্ব সামনে আনছে যার কোনো সদুত্তর মানুষের কাছে নেই। সে বলছে, একজন মানুষ কেন 500 জনের খাবার একা কক্ষিগত করে রাখবে, আর কেনই বা সেই বেঁচে যাওয়া বা উদ্বৃত্ত খাবারের উপর একজন ক্ষুধার্তের অধিকার থাকবে না? পৃথিবীতে তো কেউ আর অনাহারে কষ্ট পেয়ে মরার জন্য জন্মায়নি, তাই না? এটি সম্পদের সুষম বণ্টনের একটা অত্যন্ত জোরালো দাবি। বিড়ালের মুখে এমন যুক্তি শুনে কমলাকান্ত তো রীতিমতো চমকে গিয়েছেন। তিনি এই চিন্তাধারাকে নাম দিচ্ছেন সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কমলাকান্তের ভয় হচ্ছে এই ধরনের চিন্তাধারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার জন্য একটা বড় হুমকি, আর এটি সমাজের চূড়ান্ত বিশৃঙ্খলা ডেকে আনতে পারে।
ধনী শ্রেণীর তথাকথিত সমাজের উন্নতির এই যুক্তির বিপরীতে কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত লাইনটার কথা ভীষণ মনে পড়ে যায়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গুপ্তময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সত্যি তো, পেটে যখন তীব্র খিদে থাকে তখন সমাজের উন্নতি বা সম্পদের বৃদ্ধি এই ভারী ভারী কথাগুলোর কোনো মানেই হয় না। একটা ক্ষুধার্ত পেটের কাছে রাতের আকাশের ওই অপূর্ব পূর্ণিমার চাঁদকেও তখন স্রেফ একটা সাধারণ ঝলসানো রুটির মতনই মনে হয়। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি চতুর্থ অধ্যায়ে চুরির একেবারে মূল কারণ খুঁজতে। এখানে বিড়ালের যুক্তিটা একেবারে অকাট্য। একজন গরিব মানুষ বাঁচার তাগিদে খাবার চুরি করলে আইন তাকে কঠোর শাস্তি দেয়, কিন্তু যে ধনী ব্যক্তি দিনের পর দিন কৃপণতা করে সমাজের সম্পদ আটকে রাখছে, যা মূলত ওই গরিব মানুষটাকে চুরি করতে বাধ্য করছে, সেই ধনী ব্যক্তি কিন্তু পুরোপুরি শাস্তির আওতার বাইরে থেকে যাচ্ছে, বরং সমাজে সে সম্মানিত হচ্ছে। একটু ভাবুন, চুরির যদি শাস্তি হয় তবে এই নির্দয়তার কেন কোনো শাস্তি হবে না? পঞ্চম অধ্যায় বিচার ব্যবস্থার প্রতি এক চরম চ্যালেঞ্জ। এই পর্যায়ে এসে বিড়ালটা মানব বিচার ব্যবস্থার অন্ধ দাড়িপাল্লার দিকে একেবারে সোজাসুজি একটা বিধ্বংসী চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলছে, যে বিচারক একজন চোরকে ফাঁসির আদেশ দেবেন, তিনি আগে নিজে 3 দিন উপোস করে থাকুন। এর পরেও যদি তার নিজের চুরি করে খেতে ইচ্ছে না করে, তবেই তিনি যেন নির্দ্বিধায় চোরকে ফাঁসি দেন। কি সাংঘাতিক কথা, তাই না? কথাটা সে একেবারে ব্যক্তিগত স্তরে নিয়ে আসে। সে কমলাকান্তকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে, কমলাকান্ত নিজে যদি 3 দিন না খেয়ে থাকে তবে সে নিশ্চিতভাবেই স্থানীয় জমিদার নসিরাম বাবুর ভাড়ার ঘর থেকে খাবার চুরি করতে বাধ্য হবে। মানে সত্যিকারের খিদের সামনে তথাকথিত বড় বড় নীতিবান মানুষও যে চুরি করতে বাধ্য হবে, বিড়ালটা নির্ভুলভাবেই সেই রূঢ় বাস্তবটাই তুলে ধরেছে। ষষ্ঠ এবং শেষ অধ্যায় ধর্মের আড়ালে পলায়ন। যুক্তিতে যখন আর কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না, তখন সম্মানজনকভাবে তর্কে হারার একটা দারুণ কৌশল কমলাকান্ত এখানে দেখাচ্ছেন। যুক্তিতে না কুলোলে প্রথমে প্রতিপক্ষের মতকে নীতিবিরুদ্ধ বলে দাগিয়ে দাও, তারপর তাকে কিছু ভারী ভারী ধর্মীয় বা দার্শনিক উপদেশ শোনাও, আর শেষে ছোট্ট একটা ঘুষের লোভ দেখিয়ে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দাও। একেবারে নিখুঁত কৌশল। পরাজয় মেনে নেওয়ার বদলে কমলাকান্ত বিড়ালটাকে অদ্ভুত সব প্রস্তাব দিচ্ছেন। বলছেন দার্শনিক নিউম্যান বা ধর্মতত্ত্ববিদ পার্কারের বই পড়তে, এমনকি সামান্য এক চিমটি আফিম আর পরের দিন প্রসন্ন গোয়ালিনীর ছানা ভাগ করে খাওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন। মানে একটা প্রান্তিক কণ্ঠস্বরকে সত্যি সত্যি শোনার বা বোঝার চেষ্টা না করে তাকে ভারী দর্শন আর আক্ষরিক অর্থে ঘুম পাড়িয়ে রাখতেই সুবিধাভোগী মানুষ বেশি পছন্দ করে। কিন্তু বিড়াল তো আর বোকা নয়, সে আফিমের প্রস্তাব সোজাসুজি নাকচ করে দেয়। সে একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জানিয়ে দেয় যে ভবিষ্যতে সে চুরি করবে কি করবে না তা সম্পূর্ণ নির্ভর করবে তার পেটের খিদের ওপর। উচ্চ মার্গের দর্শন আর ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে যে কখনো একটা ক্ষুধার্ত পেটের বাস্তবতাকে মেটানো যায় না, বিড়ালের এই প্রস্থান সেটাই অকাট্যভাবে প্রমাণ করে। মূল আখ্যানটা বঙ্কিমচন্দ্র শেষ করছেন একটা দারুণ ব্যঙ্গাত্মক মোচড় দিয়ে। এদিকে কমলাকান্ত মনে মনে মহা খুশি। তিনি ভাবছেন, যাক বাবা, একটা পতিতাত্মা বা বিপথগামীকে বুঝি তিনি অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনলেন। এটি আসলে আমাদের সমাজের মানুষের সম্পূর্ণ আত্মসচেতনতার অভাব আর ভিত্তিহীন এক নৈতিক বিজয়ের অহংকারকে একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব একটা অত্যন্ত গভীর দার্শনিক প্রশ্ন দিয়ে। একটু ভাবুন তো, সমাজের আইনগুলো তো তৈরি করে আরামে থাকা সুবিধাবাদী মানুষেরাই, তাই না? তাহলে যারা সত্যি অনাহারে দিন কাটায়, তারা কি কখনো এই আইনের কাছে প্রকৃত বিচার পাবে? এই প্রশ্নটা শুধু ঊনবিংশ শতাব্দীর গণ্ডিতে আটকে নেই। আজকের দিনেও আমাদের আধুনিক সমাজের আইন বৈষম্য আর মানুষের সহানুভূতির ধারণাকে ভীষণভাবে নাড়া দেয়। প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, চিন্তা করবেন কিন্তু।